উত্তরবঙ্গের দার্জিলিং থেকে উত্তর পূর্ব ভারতের আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম। গত ৯ দিন ধরে অনেক কটা জায়গায় তোমাদের ঘুরে দেখিয়েছি। আজ সেই গল্পের লাস্ট অধ্যায়। এই গল্পে আমরা জুলুকের সিল্ক রুটের জিগজ্যাগ রোড দিয়ে দিনের শেষে নিউ জলপাইগুড়ি পৌঁছে ট্রেন ধরব কলকাতা ফেরার। এই জাস্ট আমার ট্রেন এসে পৌঁছলো দার্জিলিং মেল। পাংচুয়ালিটি, ক্লিনলিনেস, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই ট্রেনটা একদম হাই রেটিং মেনটেন করে। এই সিকিম নিয়েই কিন্তু ওয়ার হয়েছিল, কেন কি সিকিমকে চায়নাও চাইছিল আর ইন্ডিয়াও প্রোটেক্ট করতে চাইছিল। তো এখন আমি ট্রাই করছি নেপালিজ ভেজ থালি, আর সবগুলো খেতে হেভি টেস্টি। 100% सेफ और फुल इंजॉय। ऐसा नहीं है कि मेरे को स्विमिंग नहीं आता, मैं नहीं कर सकता, ऐसा नहीं है। 4 साल का बच्चे से लेकर और इसका कर सकता है। আর এই ওপরটায় রয়েছে জিপ লাইন। এই যে থাম্বি ভিউ পয়েন্ট, এটা হচ্ছে 11,200 ফিট ওপরে রয়েছে আমরা। গতকাল রাত্রে নাথুলা ঘুরে জুলুক পৌঁছতে অনেকটাই রাত হয়ে গেছিল। সুন্দর একটা প্রপার্টি ডেনজং হোমস্টেতে রাত কাটিয়েছি, যেটা একদমই নতুন আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তার পরের দিন সকাল থেকে আজকের গল্প শুরু করব। গুড মর্নিং তোমাদের সবাইকে। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। এইমাত্র ঘুম থেকে উঠলাম আর এই রকম একটা ভিউ আমাদের হোমস্টের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি। এখানে উপরে মিলিটারির, আর্মির অনেকগুলো বেস ক্যাম্প রয়েছে। এই নিচে দেখো রাস্তা দিয়ে অনেকে মিলিটারির লোক কিন্তু হাঁটাচলা করছে। তো একটু আগে রোদ উঠেছিল, বাট এখন আবার রোদটা কিন্তু কমে গেছে। এখানে ওয়েদার এরকমই চেঞ্জ হতে থাকে, বাট কিছুক্ষণের মধ্যে আমরা এখন বেরোবো এখানকার জুলুকের জিগজ্যাগ রোড দেখতে, আর সঙ্গে দেখবো এখানকার একটা থাম্বি ভিউ পয়েন্ট। আর তাছাড়াও আমরা রাস্তায় অনেকগুলো সাইট সিইং পড়বে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। কালকে রাতে আমরা ডিনার পেয়েছিলাম, ইভিনিং স্ন্যাক্স পেয়েছিলাম। তো ইভিনিং স্ন্যাক্সে পকোড়া ছিল, আর ডিনারে ছিল হচ্ছে ভাত, ডাল, সবজি, একটা ফুলকপি আলুর সবজি ছিল, আর সঙ্গে ছিল চিকেন। রেডি হয়ে গেছি আমরা। এরপর আমরা জাস্ট বেরিয়ে যাবো। ফ্রেশন আপ হয়ে গেছি, চান করিনি, কেন কি এত ঠান্ডার মধ্যে চান করাটা ঠিক হবে না। এখন আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলবো এখান থেকে, আর তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে, কেন কি আমাদের রাস্তায় কিন্তু অনেকগুলো সাইট সিইং আছে। আর এছাড়াও কিন্তু আমাদের এনজেপি ড্রপও রয়েছে এরপর। তো সেগুলো সব বলছি, বাট আগে ব্রেকফাস্টটা করে নিই। এরকম একটা সুন্দর রুমে ছিলাম। এই সোজা রয়েছে ব্যালকনিটাও এখানে রয়েছে, আর এদিকে যে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এই হচ্ছে সবজি, আর এই হচ্ছে ইসাম ফালিয়া বলে একটা আইটেম, যেটা এখানকার লোকাল। কলকাতায় আমরা যেরকম নানপুরি খাই বা ছোলে ভাটোরা টাইপেরই কিন্তু অনেকটা আইটেম, বাট ইসাম ফালিয়া নাম এখানকার। তো এখানে ওই সবজি, মটর সবজি রয়েছে ঘুগনির মতো। আর আমরা ছিলাম হচ্ছে এই হোমস্টেটাতেই। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, তিনটেতেই রুম রয়েছে, ব্যালকনি ভিউ রয়েছে। আমাদের 1300 করে পড়েছে পার নাইট, পার পারসন। বাট 4 বেলা মিল পাবে, লাঞ্চ, ডিনার, ब्रेकफास्ट सब কিছু সমেত। कॉल करके अगर कोई बुकिंग करना चाहे तो 62940 62940 987 987 10 10। এই হচ্ছে এখানকার বুকিং নাম্বার। এই নাম্বারে কল করে আমি প্লাস এটা হচ্ছে ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, প্লাস স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, যেই নাম্বারে তোমরা কল করে এখানকার বুক করতে পারো অ্যাডভান্সে। ঘড়িতে বাজে এখন সকাল 9:30, আর আমরা এখন জাস্ট বেরিয়ে গেলাম আমাদের হোমস্টে থেকে। এখান থেকে এখনই জাস্ট চেক আউট করে দিচ্ছি, কেন কাল রাতেই চেক ইন করেছিলাম। 1 নাইট স্টে ছিল আমাদের জুলুকে। এরপর আমরা নেক্সট এখন যাব হচ্ছে ফার্স্ট সাইট সিং যে জুলুকের, সেটা হচ্ছে জিগজ্যাগ রোড। আর জিগজ্যাগ রোডটা যেখান থেকে সব থেকে ভালো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। তো আজকে আমাদের ফার্স্ট সাইট সিং পয়েন্ট হচ্ছে ওটাই। সকাল থেকে হালকা একটা রোদ উঠেছিল যখন 7টায় উঠি, বাট তারপর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু ফগ পুরোই দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, পুরো আস্তে আস্তে পুরো ক্লাউডি হয়ে যাচ্ছে। ঘড়িতে বাজে সকাল 10টা, আর আমরা এখন এসে পৌঁছে গেছি থাম্বি ভিউ পয়েন্টে। এই জায়গাটা থেকে মোটামুটি জুলুক পুরো শহরটাকে দেখা যায়। এই যে থাম্বি ভিউ পয়েন্ট, এটা হচ্ছে 11,200 ফিট ওপরে রয়েছি আমরা। গতকাল আমরা যখন জুলুক আসছিলাম তখনই কিন্তু এই থাম্বি ভিউ পয়েন্টের থেকেও একটু ওপরে দাঁড়িয়ে আমরা একটা ভিউ নিয়ে নিয়েছিলাম এই পুরো ভ্যালিটার, এই পুরো জিগজ্যাগ রোডের। বাট সেই সময় অনেকটা ক্লিয়ার ছিল বিকেলের টাইমটাতে, বাট আজকে কিন্তু খুবই খারাপ অবস্থা, মানে কিছু। আবার ওই দিকটা কিন্তু দেখা যাচ্ছে একটু ফাঁকা ফাঁকা। হ্যাঁ, ওই পেছন দিকটায় কিন্তু আবার কিছু, মানে এইখানে এরকমই হয় যে কোনো ভ্যালি থেকে কোনো রাস্তায় আছো সেখান থেকে ভিউ পাচ্ছ, বাট কোনো অন্য রাস্তায় গেলে আবার ভিউ কিন্তু বন্ধ হয়ে যায়। আজকে আমাদের কিন্তু কোনো মনে হচ্ছে না যে জিগজ্যাগ রোডের ভিউ আমরা পাবো এখন,
কেন কি প্রচুর পরিমাণে ফগ জমে রয়েছে। বাট যাই হোক, আমরা দেখাবার চেষ্টা করব আরও এই পুরো জিগজ্যাগ রোড দিয়ে আমরা যখন যাব আমরা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। আশা করি একটু হলেও ভিউটা পাবো। সেরকম কোনো ভিউ পেলাম না, তোমাদেরকে দেখাতেও পারলাম না, তার কারণ হচ্ছে প্রচুর মানে মেঘ জমে আছে এখানের। এই জিগজ্যাগ রোডের ভিউ পাওয়াটা কিন্তু এই আমি শুনেছিলাম যে অক্টোবর নভেম্বর হচ্ছে এটা প্রাইম টাইম। এমনিতেও সবসময় এখানে ক্লাউডি থাকে, বাট অক্টোবর নভেম্বরটা কিন্তু খুব একটা বেশ ভালো টাইম যেখানে তোমরা জিগজ্যাগ রোডটায় কোনো ক্লাউডি থাকবে না, একদম ক্লিয়ার ভিউ পাওয়া যায়। বাট যাই হোক, লাকের ব্যাপার, কপাল খারাপ যে পেলাম না আমরা ভিউটা। তো সেক্ষেত্রে বাট এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাবো এনজেপির দিকে। তো সেক্ষেত্রে রাস্তা যেতে যেতেই কিন্তু অনেকগুলো এরকম লোকেশন পড়বে যেখানে আমরা দেখতে পেতে পারি জিগজ্যাগ রোডটা। কেন কি যেহেতু অনেকটা বড় এই রোডটা, তো সেক্ষেত্রে যেখান থেকেই দেখি না কেন প্রত্যেক ভ্যালি থেকে কিন্তু আলাদা আলাদা রকম দেখাবে। ওই সাইড থেকে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসছি এখন, আর এরকম একটা পয়েন্টে আমরা এসে পৌঁছেছি যেখান থেকে অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে মেঘ অতটা বেশি নেই এই দিকটায়। তোমরা ওই নিচ অবধি দেখতে পাচ্ছ, ওই দিক অবধি কিন্তু দেখা যাচ্ছে। ওই একদম লাস্টেও আমি দেখাচ্ছি তোমাদেরকে জুম করে, ওইখানেও কিন্তু পুরো অনেকটা রোড তোমরা ওই সাইডটাতেও দেখতে পাবে। তো ওইদিকেও মেঘের কারণে ঢাকা রয়েছে, বাট এই হচ্ছে পুরো ভিউটা। আর এই যে মন্দিরটার সামনে আমরা এলাম, মন্দিরের ভেতরটা খুব সুন্দর। এটা কিন্তু অ্যাকচুয়ালি বলছে মহাকাল টেম্পল লেখা রয়েছে। এই যে রাস্তাটা, এটাই কিন্তু আবার এখান দিয়ে ওপরে উঠে উঠে আবার ঘুরে ঘুরে পুরো এরকম এই রাস্তাটা দিয়ে অনেকটা উঁচুতে গেছে। তো এটাই বলে অ্যাকচুয়াল সিল্ক রুট হচ্ছে এটাই। আমরা যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি সিল্ক রুট না, ওটা হচ্ছে এমনি জাস্ট আমাদের মানে যানবাহনের জন্য বানানো হয়েছে, মানে ট্যুরিস্টদের জন্য বানানো রাস্তা, বা এই আর্মি যারা আছে এখানে তাদের জন্য বানানো রাস্তা। বাট এইখানে যে পাহাড়ের ওপর দিয়ে যে রাস্তাটা গেছে, মানে এই যে রাস্তাটা দিয়ে আমরা গেছি, তারপরে এটা ঘুরে ঘুরে টার্ন নিয়ে উপরে গেছে। তো এইখান দিয়ে কিন্তু ঘোরা যেত আগেকার দিনে, মানে 1962 আগে ইন্ডিয়া চায়না ওয়ার হওয়ার আগে। এই সিকিম নিয়েই তোমরা জানো অনেকে হয়তো, এই সিকিম নিয়েই কিন্তু ওয়ার হয়েছিল। কেন কি সিকিমকে চায়নাও চাইছিল আর ইন্ডিয়াও প্রোটেক্ট করতে চাইছিল সিকিমকে। তো সেই কারণে সেই সময় একটা ওয়ার হয়, আর ওই ওয়ারের সময় থেকেই কিন্তু এই নাগ মন্দিরটা রয়েছে এখানে। তারপর পরবর্তীকালে গ্রামের লোক বা আর্মি পরে এসে এখানে ডেভেলপ করে এই মন্দিরটাকে। বাট আগে কিন্তু এটা নাগ মন্দির ছিল, যেটা খুবই জাগ্রত, মানে এতটাই জাগ্রত ছিল মন্দিরটা। এখানে তোমরা যদি কোনো মান্নাত, মানে কোনো যদি তোমরা কিছু চাও, সেরকম কিছু যদি তোমরা চাইতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা পূর্ণ হতো। এখন এটাকে উজ্জয়ন মহাকাল মন্দির নাম দেওয়া হয়েছে। এই ওপরটাতেই মানে মন্দিরের অপোজিটেই রয়েছে আর্মিদের জায়গা। ঘড়িতে বাজে দুপুর 12:20, আর আমরা এখন এসে পৌঁছে গেছি ছাঙ্গে ওয়াটারফলের সামনে। আর এটাই হচ্ছে আমাদের আজকের 3য় নম্বর সাইট সিইং। জল কিন্তু খুব বেশি নেই দেখতে পাচ্ছি, বাট বলছিল কি যে কিছুদিন আগে অবধি কিন্তু প্রচুর জল ছিল এখানে বৃষ্টির জন্য। ছাঙ্গে ওয়াটারফল। তো এখন আমরা যে জায়গাটায় রয়েছি এখানেও কিন্তু তোমরা স্নান করতে পারবে এই ওয়াটারফলেও। এদিকে অনেকটা জায়গা রয়েছে, এই পেছন দিকে দেখতে পাচ্ছ এখানটাই কিন্তু অনেকটা জল পড়ছে। আর সঙ্গে এই যে ওয়াটারফলটা আছে ওর নিচে গিয়েও কিন্তু চান করা যাবে, এদিকে অনেকটা ওপর থেকে জলটা পড়ছে। তো জুলুক থেকে ছাঙ্গে ফলস আসতে আমাদের টাইম লাগলো ওই 2 ঘন্টার মতো। তো তোমরা যারা যারা জুলুকে আসছো তো তারা মাস্ট এই ছাঙ্গে ফলসটা যদি এনজেপি থেকেও আসো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এটা ভিজিট করতে পারো। এছাড়াও এটা কিন্তু আরিতারের আগেই রয়েছে। আর এই ওপরটায় রয়েছে জিপ লাইন, মানে এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই পুরো স্টার্টিং পয়েন্ট থেকে এই পুরো লাইনটা, আর ওটা হচ্ছে এন্ড পয়েন্ট। তো এটা পুরোটা কিন্তু কভার করা হয়। তো এই পুরো স্ট্রেট লাইনটা অবধি কিন্তু যাওয়া যায়, দিয়ে এখানে ড্রপ। তো
তো এই অ্যারাউন্ড 100 মিটার্সের মতোই হবে, বাট একটু হাইট ভালো আছে যেহেতু নিচে জল ফল যাচ্ছে, পেছনেই রয়েছে ও ফলসটা, তো দেখতে বেশ ভালো লাগবে তোমরা যদি এই জিপ লাইনটা করো। বেশি দূর নয়, মানে ইজিলি কিন্তু এই জিপ লাইনটা তোমরা করতে পারবে, বেশি ভয়ের ব্যাপার নেই। জাস্ট নিচে জল আছে আর এই সুন্দর ছাঙ্গে ওয়াটারফলস। তো এখনই জাস্ট আমরা সিকিম ক্রস করে গেলাম, এবার বেঙ্গল বর্ডারে ঢুকে গেছি আমরা এখন। আর আমরা এখন জাস্ট ক্রস করলাম হচ্ছে রাংপো চেকপোস্ট, আর কিছুক্ষণের মধ্যেই মানে আর 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই আমরা ঢুকবো হচ্ছে এনজেপি। তো আমাদের রাত্রে ট্রেন রয়েছে 7:30টার সময় আমাদের ট্রেন, 7:45-এ আমাদের ডিপার্চার টাইম রয়েছে, সেটা এনজেপি থেকে, নিউ জলপাইগুড়ি থেকে। ট্রেনের নাম দার্জিলিং মেল। রাংপোর আগেই আমাদের একটা জায়গায় দাঁড় করানো হয়েছে গাড়ি, যেখানে আমরা একটু লাঞ্চ করে নেবো এখন, কেন কি সকাল থেকে সেই ব্রেকফাস্ট করেছিলাম ওই হোমস্টেতেই, তারপর কিছু আর করা হয়নি। তো এখন আমরা জাস্ট একটা জায়গায় এসেছি রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টে আমরা খাবো হচ্ছে নেপালি থালি। তো এখন আমি ট্রাই করছি নেপালিস ভেজ থালি, আর সবগুলো খেতে হেভি টেস্টি। এটা হচ্ছে রাইসা, পাপড়, আলুদম, অ্যান্ড এটা হচ্ছে শুকনো একটা আচার, फिलिंग का अचार। हाँ ये वाला क्या है? ये हाँ ये चित्से करेला करेला, चूची करेला चूची करेला। दिस इज रियली ऑसम, ये टेस्ट खूब ভালো। চুচি করেলা, ডাল অ্যান্ড ফিলিং, আর সঙ্গে শসা মশা আছে। ন তারিখ দুপুরে আমি জার্নিটা শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে, আর আজকে হচ্ছে 18ই নভেম্বর, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রাংপোতে। তো এই টোটাল যে 10 দিনের মতো আমি জার্নিটা করলাম, এটার মধ্যে টোটাল টপ সাইট সিইংয়ের পয়েন্টসগুলো দেখানোর চেষ্টা করেছি। আর প্রত্যেকটা ডেস্টিনেশন আমি যেখানে যেখানে গেছিলাম সেগুলো এই কারেন্টলি কিন্তু প্রত্যেকটা কিন্তু হট ফেভারিট, মানে প্রত্যেকটা বাঙালি কিন্তু এই জায়গাগুলো যেতে চায়। এক নাইটে দার্জিলিং স্টে করে আমরা ওই নেক্সট ডে টাইগার হিল দেখে বেরিয়ে যাই সান্দাকফুর জন্য। আর সান্দাকফুতে 2 নাইটস 3 ডেজের টোটাল একটা প্যাকেজ ছিল আমাদের, যেটার মধ্যে টোটাল ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি যে কীভাবে তোমরা সান্দাকফু ঘুরবে। কেন কি এই মুহূর্তে নেপালের সান্দাকফু বা সান্দাকফুর নেপাল যাই বলো না কেন, অসাধারণ ওইখানে স্লিপিং বুথ আমরা দেখেছি। আর তার আগে একটা টংলু বলে আমরা জায়গা ছিল, সেখানেও স্টে করেছিলাম 1 নাইট। 2 নাইটস 3 ডেজের একটা সান্দাকফু ট্যুরও তোমাদেরকে দেখিয়েছি। তারপরে আমরা গেলাম ওইখান থেকে পেলিং, ব্যাক করে এসে দার্জিলিং থেকে আবার আমরা পেলিং গেলাম। পেলিং থেকে পেলিংয়ে আমাদের 2 নাইটস 3 ডেজের একটা প্ল্যান ছিল। বুদ্ধা পার্ক, স্কাই ওয়াক, সেগুলো সমস্ত রকম কিছু দেখিয়েছি। তারপর আমরা নেক্সট গেছিলাম পেলিং থেকে গ্যাংটকেও সাইট সিইং করিয়েছি। গ্যাংটকেরও খুব সুন্দর একটা হোটেল দেখিয়েছি। পেলিংয়েরও মানে প্রত্যেকটা জায়গারই হোটেল সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, কীরকম কী প্যাকেজ কস্ট পড়বে সেগুলোও দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আর লাস্টে পেলিং থেকে গ্যাংটক এসে আমরা গেলাম জুলুক। গ্যাংটকে নাথুলা পাস দেখলাম, নাথুলা পাস দেখে আমরা বাবা মন্দির গেলাম, নতুন পুরনো দুটোই দেখলাম, দিয়ে লাস্টে জুলুকে ড্রপ নিয়ে আজকে আমরা এনজেপি যাচ্ছি। তো কাল রাতেই জুলুক পৌঁছেছিলাম এবং আজ সকালে আবার জুলুক থেকে বেরিয়ে যাচ্ছি। তো একদিনের মধ্যে যতগুলো তোমাদেরকে জুলুক জায়গা দেখানো সম্ভব সেগুলো সবই কভার করার চেষ্টা করেছি। রাংপো থেকে বেরিয়ে আমরা এখন বেঙ্গল বর্ডারে ঢুকে গেছি, আর আমাদের পাশ দিয়ে তিস্তা নদী চলে যাচ্ছে। তিস্তা নদীটা অসম্ভব সুন্দর একটা নদী, যেটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে ভাগ করেছে। তো এখন আমরা জাস্ট নামলাম হচ্ছে এখানে, এই যেখানে রিভার রাফটিং করা হয় তিস্তা নদীতে। एक लॉन्ग ट्रिप है, एक शॉर्ट ट्रिप है। लॉन्ग और शॉर्ट है जो फर्स्ट टाइम कर रहा है, जिसको स्विमिंग नहीं आता, जो पहली बार रिवर राफ्टिंग कर रहा है, उन्हीं लोग के लिए लॉन्ग और शॉर्ट बना हुआ है। इससे हमारा 2 पायलट रहेगा, वो चलाएगा, बस आपको बैठना और लहरों का मजा लेते हुए चलना है। 100% सेफ और फुल इंजॉय। ऐसा नहीं है कि मेरे को स्विमिंग नहीं आता, मैं नहीं कर सकता, ऐसा नहीं है। 4 साल का बच्चे से लेकर हर एज का कर सकता है। यहाँ से स्टार्टिंग पॉइंट हमारा गाड़ी ले जाएगा और फिनिशिंग पॉइंट से हमारा गाड़ी यहाँ लेके आएगा। अगर आप लोग राफ्टिंग करते हुए, लहरों का मजा लेते हुए, एडवेंचर करते हुए और कुछ ज़्यादा भीग गया तो ऊपर में लेडीज चेंजिंग रूम है, और कम भीगा तो चेंज करने की कोई ज़रूरत नहीं है। ठीक है, हम लोग राफ्टिंग करने जा रहे हैं। और जिसको स्विमिंग आता है, जो गुड स्विमर्स है, जो फॉरेन का आदमी है, जो एडवेंचर ज़्यादा चाहता है, उसके लिए अलग जगह है। और जो फर्स्ट टाइम कर रहा है, बिगिनर्स है, लेडीज़ फैमिली लोग है, उसके लिए अलग जगह रहता है। शॉर्ट ट्रिप करने से आपका 4000 रुपीज़ एक बोट का है। 4000। हाँ, लॉन्ग ट्रिप करने से 5000 रुपीज़ एक बोट का है।
शॉर्ट करने से 3 किलोमीटर्स का है, लॉन्ग करने से 7 किलोमीटर्स का है। शॉर्ट करने से आपका 15 से 20 मिनट लगेगा, लॉन्ग करने से 40 से 50 मिनट लगेगा। 1000 का डिफरेंस है, लेकिन एक है 3 किलोमीटर और एक है 7 किलोमीटर। दोनों में जो भी चॉइस कर सकते हैं आप। তো এই রিভার রাফটিং করতে যারা পছন্দ করো তারা অবশ্যই এখানে আসতে পারো। ওই 4000 আর 5000 এরকম একটা প্রাইস রয়েছে, যেটা তোমাদের সুবিধা মতো তোমরা 3 কিলোমিটার বা 7 কিলোমিটার। আমার মনে হলো যে যদি কেউ রাফটিং করতেই চাও তাহলে কিন্তু ওই 5000 টাকা দিয়ে যেটা রাফটিং রয়েছে একটা পুরো বোটের, সেটা করাটাই কিন্তু সুবিধা। কেন কি ওটাতে তুমি 3 এর বদলে 7 কিলোমিটার মানে মোর দেন ডাবল তোমরা পাচ্ছ জাস্ট 1000 টাকা বেশি দিয়ে। তো ওটাই সুবিধা। আর জল কিন্তু প্রচুর রয়েছে, এই দেখাচ্ছি আমি। এই জায়গাটা থেকে একটা ভিউ তোমরা পেয়ে যাবে তিস্তা নদীর। প্রচুর জল রয়েছে কিন্তু নদীতে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা এনজেপি ঢুকে যাব। আর এনজেপি ঢুকে আমাদের যে ট্রেনটা তোমাদেরকে বললাম যেটা রয়েছে, সেটা হচ্ছে দার্জিলিং মেল, যেটা একটা পপুলার মানে এক্সপ্রেস ট্রেন এনজেপি টু কলকাতার বা কলকাতা টু এনজেপির। কেন কি এই রাতের দিকে কিন্তু ম্যাক্সিমাম লোক, এনজেপি যেহেতু ড্রপ থাকে, ম্যাক্সিমাম লোক কিন্তু দার্জিলিং মেলেই কলকাতা যায়। এছাড়া উত্তরবঙ্গ রয়েছে, আরও অনেকগুলো ট্রেন রয়েছে যেগুলো কলকাতা যায় এবং সকাল সকাল আমাদেরকে কলকাতা পৌঁছে দেয়। তো এখন আমরা জাস্ট পৌঁছে গেছি এনজেপি মানে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে। এখান থেকে আমরা এরপর যাবো হচ্ছে প্ল্যাটফর্মের দিকে। আমরা এখন জাস্ট পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছি। তো এই এনজেপি স্টেশনের বাইরে এরকম টাইপের অ্যাসকেলেটর রয়েছে। তোমাদের যদি ভারী কোনো এরকম লাগেজ থাকে তাহলে তোমরা সেটা কিন্তু অ্যাসকেলেটর দিয়ে নিয়ে যেতে পারো। দার্জিলিং মেল আশা করি রাইট টাইমে রয়েছে, কেন কি আর ভালো লাগছে না। প্রায় 10 দিনের একটা জার্নি কমপ্লিট হচ্ছে। তো এখনই জাস্ট দার্জিলিং মেল অ্যানাউন্স করলো যে 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো চলো 3 নম্বরের দিকে এগিয়ে যাই। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম এই করিডোরটা, এই যে লম্বা প্যাসেজটা, এখানেই ম্যাক্সিমাম লোক কিন্তু ওয়েট করে যতক্ষণে অ্যানাউন্সমেন্ট হয়। তো এর নিচটাই রয়েছে 3 নম্বর। তো আমরা নিচটাতেই যাব। নম্বর প্ল্যাটফর্মে আসছে, ধন্যবাদ। यात्रीगण कृपया ध्यान दिनु होला। 1, 2, 3, 4, 4 होमबारू सिलावा सुपरफास्ट दार्जिलिङ मेल 3 নম্বর প্ল্যাটফর্ম आइरहेको छ, धन्यवाद। তো এই জাস্ট আমার ট্রেন এসে পৌঁছলো দার্জিলিং মেল 12344। আমাদের কোচ নাম্বার হচ্ছে B2 আর সিট নাম্বার হচ্ছে 13 আর 14। প্রচণ্ড ভিড় রয়েছে। এই হচ্ছে 13 আর 14 মানে মিডলটা আর আপারটা, এই দুটো। এবারে 12344 দার্জিলিং মেল কিন্তু প্রত্যেক দিন নিউ জলপাইগুড়ি থেকে সন্ধ্যে 7:45-এ ছাড়ে আর শিয়ালদায় পৌঁছায় সকাল 5:40-এ। তো এই ট্রেনে আমরা এখনই জাস্ট বোর্ড করলাম আর লাগেজগুলো রেখে এলাম। ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই ছিল, প্রায় 7:30টার মধ্যেই কিন্তু এইখানের এনজেপিতে ঢুকে গেছে। প্রত্যেক দিনই কিন্তু এটা প্ল্যাটফর্ম নাম্বার 3-এই দেয়, তো এটা প্রায় বলতে পারো, বাট তাও তোমরা যখন আসবে তখন কিন্তু এটা অবশ্যই চেক করে নেবে। হলদিবাড়ি থেকে শিয়ালদাগামী এই দার্জিলিং মেল কিন্তু একদম রাইট টাইমেই ছেড়েছে, সন্ধ্যে 7:45-এ। পাংচুয়ালিটির হিসাবে আমি দেখলাম রেটিং কিন্তু খুব ভালো রয়েছে। পেরিয়ে চলে যাচ্ছি এনজেপি প্ল্যাটফর্ম নাম্বার 3। এই ট্রেনটা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে 6:15-এ হলদিবাড়ি থেকে ছাড়ে, আর যেটা সকালবেলা কিন্তু পৌঁছয় হচ্ছে 5:40 নাগাদ শিয়ালদাতে ইন্ডিয়ান রেল ইনফোতে। এর রেটিং কিন্তু প্রত্যেকটা বিষয়ে
মানে ফুড অ্যাভেলেবিলিটি বলো বা টিকিট অ্যাভেলেবিলিটি বলার সঙ্গে পাংচুয়ালিটি, ক্লিনলিনেস প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই ট্রেনটা একদম হাই রেটিং মেনটেন করে। তো যাই হোক, আপাতত 7:30টায় ট্রেনটা ঢুকেছিল নিউ জলপাইগুড়ি, আর একদম রাইট টাইমে 7:45 এই ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর যার ফলে টোটাল আমরা কিন্তু 573 কিলোমিটারের একটা জার্নি উপভোগ করবো আজকে এইখান থেকে, মানে নিউ জলপাইগুড়ি টু শিয়ালদা। আর তার মধ্যে টোটাল মানে 5টা মাত্র স্টপেজ রয়েছে ট্রেনটা যতক্ষণ শিয়ালদা পৌঁছাবে। এমনিতেও রাতের দিকে ট্রেনের কিন্তু বেশি স্টপেজ থাকে না। যেহেতু টিকিট অ্যাভেলেবিলিটিটা কিন্তু দার্জিলিং মেলের ফার্স্ট ক্লাস আমি বলবো, কেন কি এর সব বিষয়ে রেটিং ভালো, বাট টিকিট অ্যাভেলেবিলিটি কিন্তু খুব ভালো, মানে খুব ইজিলি টিকিট পাওয়া যায়। 3AC কোচ কিন্তু 7খানা রয়েছে, যেটা খুব একটা মানে সবসময় প্রত্যেকটা ট্রেনে কিন্তু পাওয়া যায় না। এমনি স্লিপার কোচ থাকে 9-10টার মতো, বাট এই ট্রেনে 6টা মাত্র স্লিপার রয়েছে, 7টা 3AC রয়েছে, 2টো 2AC রয়েছে, আর একটা ফার্স্ট ক্লাস রয়েছে। প্যান্ট্রি কার নেই এই ট্রেনটাতে, বাট অনবোর্ড ক্যাটারিং বা অনলাইনে তোমরা ফুড অর্ডার করতে পারবে, যেটা তোমরা মালদা স্টেশন থেকে বা কিষানগঞ্জ স্টেশন থেকে কালেক্ট করতে পারবে। এখানে কিন্তু জল ওয়াগেরা সবই রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, একটা মিরর রয়েছে সামনে, আর এখানে এই ওয়াশরুমটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এটা ওয়েস্টার্ন টয়লেট, ওয়েস্টার্ন কমোড। তো এখানে হ্যাঙ্গার ওয়াগেরা রয়েছে, লক সিস্টেমটাও কাজ করছে দেখছি। এখানে আবার টিস্যু রোল দেওয়া রয়েছে, যেটা সব কিন্তু প্রত্যেকটা ট্রেনে তোমরা পাবে না। ওয়েস্টার্ন টয়লেট সেটা মোটামুটি ক্লিন। এখানে একটা বাহ, এটাও কিন্তু কাজ করছে, জল আছে। এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে। মোটামুটি তোমাদের ওয়াশরুমটা ঘুরে দেখালাম, আর এই পুরো ওয়াশরুমটা মোটামুটি ক্লিনই রয়েছে। তো মেবি ক্লিন রয়েছে, বা সকালেও তোমাদেরকে একটা রিভিউ দেবো যে ওয়াশরুমটা সকাল অবধিও কী হালত রয়েছে, বা এর মাঝেও কেউ ক্লিন করছে কিনা। ঘড়িতে সময় এখন রাত্রি 9টা, আর আমরা এখন এসে পৌঁছে গেছি কিষানগঞ্জ স্টেশনে। 483 কিলোমিটারের মধ্যে আমাদের টোটাল কিন্তু এখনও 87 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 4 মিনিট মতো। আর এই কিষানগঞ্জ কিন্তু অ্যাকচুয়ালি বিহারের মধ্যে পড়ে। নিউ জলপাইগুড়ি রুটের এই ম্যাক্সিমাম ট্রেনই কিন্তু কিষানগঞ্জ দিয়েই যায়, মানে প্রথমে কিষানগঞ্জ যাবে, তারপরে আবার এখন ওয়েস্ট বেঙ্গলে। পরের স্টেশন হচ্ছে মালদা, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবার ঢুকে যাবে। ঘড়িতে বাজে এখন রাত্রি 8:54, আর আমাদের ট্রেন ছেড়ে দিল বিহারের কিষানগঞ্জ থেকে। তো এখানের পরের স্টপেজই হচ্ছে মালদা, যেটা আবার ওয়েস্ট বেঙ্গল আমরা ঢুকে যাবো বিহার থেকে। মালদা এখান থেকে 2.5 ঘন্টা দূর, মানে রাত্রি 11:30টায় আমরা মালদা পৌঁছবো। রাতের অন্ধকারে ট্রেনের জার্নি করার মজাটাই আলাদা, যদি না বেশি ঠান্ডা থাকে। কেন কি এখন আবার শীতকাল পড়ে যাবে, তখন আবার ঠান্ডা বেশি পড়ে গেলে তখন আবার দরজার সামনে এরকম দাঁড়ানো যাবে না। দিনের বেলার মজাটা আলাদা, কেন কি দিনের বেলা পুরো ন্যাচারাল বিউটি দেখতে দেখতে আমরা যাই, পুরো ইন্ডিয়ার যে নানা রকম ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা যাই। বাট রাতের বেলায় সেসব কিছু দেখা যায় না। তো যতটা সম্ভব তোমাদেরকে ট্রেন জার্নিগুলো দেখানোর চেষ্টা করছি এখন, কেন কি এই ট্রেন রাত্রেবেলায় ছাড়বে। আবার এখন যেহেতু দিন ছোট, সকাল সকাল ভোরবেলার মানে সূর্য ওঠার আগেই কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবে। আর এখানে রয়েছে চার্জিং পোর্ট, দুটো দু সাইডে রয়েছে। আর এখানে একটা মিরর রয়েছে। এখানে তোমাদের প্যাকেটসগুলো রয়েছে, যেগুলো এক্সট্রা চাদর থাকে। এই যে এক্সট্রা চার্জিং পোর্টগুলো দিয়েছে, সেগুলো কিন্তু খুব সুবিধা হয় ট্রেনে। আগেকার দিনের ট্রেনে কিন্তু এরকম থাকতো না চার্জিং পোর্ট দেওয়া। বাট এখন দেখি কিছু কিছু ট্রেনে আবার চার্জিং মানে টাইপ সি পোর্ট রয়েছে, মানে পার্টিকুলারলি টাইপ সির জাস্ট কেবলটা ঢোকালেই হয়ে যাবে, অ্যাডাপ্টারও লাগবে না। তো এরকম ভালো, আমি বলবো। আর মডার্নাইজ যখন এই নর্মাল ট্রেনগুলো মানে 3AC টায়ারও নাকি ওই মানে কিছুদিনের মধ্যেই ওই টাইপ সির পোর্ট করবে বা USB এর পোর্ট করবে, যেগুলোতে ইজিলি অ্যাডাপ্টার ছাড়াই কিন্তু তোমরা চার্জ দিতে পারবে। তো দার্জিলিং মেল আপাতত পুরো ক্লিন রয়েছে, ভালোই সুপারফাস্ট ট্রেন, এবং পুরো ধামাকেদার স্পিডে এগিয়ে চলছে আমাদের ডেস্টিনেশন শিয়ালদার পথে। আর এখানে দেখে নাও কুইক রেসপন্সের নাম্বারস রয়েছে,
যার ফলে কোনো রকম যদি ক্লিনিং দরকার পড়ে, ওয়াটার অ্যাভেলেবিলিটি ইন টয়লেট, কোনো যদি ককরোচ তোমরা দেখতে পাও, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগেকার দিনে আমি দেখেছি যে ককরোচ নাকি বেরোচ্ছে ট্রেন থেকে। বেডরোল, এসি, এগুলোতে যদি কোনো রকম প্রবলেম হয় তোমাদের, যদি নোংরা থাকে, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারগুলোয় কিন্তু কল করতে পারো। এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার, যদি পার্টিকুলারলি এই জিনিসগুলো যদি প্রবলেম থাকে তাহলে এই নাম্বারগুলোয় কল করতে পারো। আর লাস্টে যে নাম্বারটা রয়েছে সেটা হয়েছে এসির নাম্বার। যদি এসি বাড়ানো বা কমানো তোমাদের দরকার পড়ে, সেক্ষেত্রে তোমরা এসি কন্ট্রোলে, মানে টেম্পারেচার কন্ট্রোলের জন্য তোমরা ওই নাম্বারটায় কল করতে পারো। তো এটা প্রত্যেক ট্রেনে কিন্তু থাকে, যে যদি তোমাদের ধরো অসুবিধা হচ্ছে, কোনো কিছু তোমরা দেখছো, কোনো কিছু জলের অভাব রয়েছে, টয়লেটে পরিষ্কার নয়, পরিচ্ছন্ন নয়, কিছু নয়, তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আজকাল মানে রেলওয়ে অথরিটিস, মানে যেগুলো আইআরসিটিসি তরফ থেকে বা রেলওয়ের পক্ষ থেকে কিন্তু এই স্টেপগুলো নেওয়া হয়েছে, যার ফলে কোনো রকম প্রবলেম কিন্তু যাত্রীদের হওয়ার কথা নয়। কারণ ইন্ডিয়ান রেলওয়ে অনেক পুরনো একটা, আমি বলবো, কালচার। তো এই কালচারটাকে বজায় রাখার জন্যেই কিন্তু এই সমস্ত রকম পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের। এখন আমি জাস্ট চেপে গেছি হচ্ছে আমার আপার বার্থে, কেন কি নিচে দেখলাম সবাই এবার আস্তে আস্তে শুয়ে পড়বে বলছে, কেন কি খাবার দাবার কিন্তু সবার খাওয়া কমপ্লিট। তো আমরা বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তো আমরা আর কিছু খাচ্ছি না এখন। তো মেনলি এখানে তোমরা একটা কথা বলে দিই জাস্ট, যে আইআরসিটি থেকে অনলাইন তোমরা অবশ্যই ফুড অর্ডার করতে পারবে, তার লিঙ্ক আমি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বাট এই খাবারটা কিন্তু কিষানগঞ্জেই তোমাদেরকে করতে হবে। কিষানগঞ্জের টাইম হচ্ছে 8:45, না হলে কিন্তু স্ট্রেট 11:30। তো 11:30টার সময় তোমরা কতজন ডিনার করবে আমি বলতে পারবো না, বাট ফার্স্ট মানে যেহেতু নিউ জলপাইগুড়িরতেই আমার মনে হয় তোমাদের খাবার নিয়ে ওঠা উচিত বা ক্যারি করা উচিত। না হলে ফার্স্ট হল্ট তো কিষানগঞ্জ, ঠিক আছে, 8:45। তারপরে যদি তোমরা ফুড অর্ডার দাও মালদা থেকে, পিক করতে পারবে সেই 11:30টার সময়। এছাড়াও দেখলাম অনবোর্ড ক্যাটারিংও রয়েছে, যেখানে লোক আসছে। এখানে একটা বালিশ দিয়েছে আর সঙ্গে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট। পিলো কভার রয়েছে, যেটা মোটামুটি পরিষ্কারই দেখে লাগছে। আর এই প্যাকেটটার মধ্যে দেওয়া রয়েছে দুটো চাদর, যে চাদরগুলো তোমরা ইউজ করতে পারো এইখানে, মানে নিচে পাতার জন্য তোমরা ইউজ করতে পারো। এই যে দুটো করে চাদর হোক বা একটা বালিশ আর একটা ব্ল্যাঙ্কেট, এই সব কিছুই কিন্তু 3AC যেটা মিনিমাম দেওয়া হয়ে থাকে। 2ACতেও দেওয়া হয় বেডরোল, আর ফার্স্ট ক্লাস তো অবশ্যই তোমরা পেয়ে যাবে। বাট মেনলি যেটা আমি বলবো, ক্লিন থাকাটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ট্রেনে ক্লিন থাকে না, সেটা যদি তোমাদের প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমরা যে নাম্বারটা তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে, সেই নাম্বারে কল করেও তোমরা কমপ্লেন করতে পারো যে আমার বেডরোলগুলো ক্লিন নয়, তোরা এক্সচেঞ্জ বা রিপ্লেস করে দিয়ে যাবে। আর এই ট্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি মাত্র নিউ জলপাইগুড়ির পর 5টা হল্টেই আমাদেরকে শিয়ালদা পৌঁছে দিচ্ছে। মানে নিউ জলপাইগুড়ি 7:45, তারপরেই রয়েছে 1 ঘন্টা পরে কিষানগঞ্জ, যেটা বিহারের মধ্যে পড়ছে, ওটা 8:45, 7:45 এনজেপি, 8:50 হচ্ছে কিষানগঞ্জ, রাত্রি 11:30 মালদা, তারপর হচ্ছে শান্তিনিকেতন, তারপর 3:30 নাগাদ বর্ধমান, দিয়ে সকালবেলা 5:40 শিয়ালদা। ঘড়িতে বাজে রাত 10টার মতো, আর সবাই শুয়ে পড়ছে। তো নেক্সট স্টপেজ হচ্ছে মালদা, সেটা হচ্ছে রাত্রি 11:30টায়। তো সেরকম কিছু দেখানোর নেই এখন আজকের এই দার্জিলিং মেলের ট্রেনে, নাকি সবাই শুয়ে পড়েছে। আর রাত্রের বেলা ট্রেন জার্নি মানে বাইরেও কিছু দেখানোর নেই সেরকম। এবার আমরাও শুয়ে পড়বো, দিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠে, যখন আমরা শিয়ালদা পৌঁছে যাব। জার্নিটা শুরু করেছিলাম হচ্ছে 9ই নভেম্বর 2024, আর আজকে হচ্ছে 18ই নভেম্বর 2024। তো আজকে আমাদের শেষ রাত, সেটাও ট্রেনে কাটছে। আর কালকে সকালে আমরা কলকাতা ঢুকে যাব। টোটালি 10 নাইটসের একটা জার্নি আমরা করলাম, যেটার মধ্যে শুরুতে আমরা চেপেছিলাম 9 তারিখে তিস্তা তোরসা এক্সপ্রেসে দুপুরবেলায়, আর আমরা পৌঁছেছিলাম এনজেপি ওই রাত্রি 2টো নাগাদ। একটাই রিজন ছিল অত তাড়াতাড়ি আসার, আমরা চাইলে লেট করেও এনজেপি আসতে পারতাম, যাতে তাড়াতাড়ি আমরা যেতে পারি দার্জিলিং, কেন কি আমাদের কাছে 1 নাইটই ছিল দার্জিলিং ঘোরার জন্য। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে দার্জিলিংটা ঘুরি 10 তারিখ, আর 11 তারিখে সকালবেলা আমরা টাইগার হিলে সানরাইজ দেখি, যেটা খুব সুন্দর লাগছিল দেখতে, এবং খুব ভালো ক্লিয়ার ওয়েদার ছিল। কেন কি এনজেপি থেকে যখন দার্জিলিং যাই, তখনই কিন্তু খুব ভালো ওয়েদার ছিল সেখানে, মানে পুরো এনজেপি থেকেই কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ একটা সুপারব একটা ভিউ দেখতে পাই। তারপর ওই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে আমরা 11 তারিখ বেরিয়ে যাই হচ্ছে সান্দাকফুর জন্যে। আর সান্দাকফুটা 2 নাইটস 3 ডেজের ট্যুর ছিল, যেটার মধ্যে আমি ফার্স্ট নাইট কাটাই টংলুতে, যেটা ইন্ডিয়ার মধ্যেই পড়ে। অ্যাকচুয়ালি সান্দাকফু যখন তোমরা যাবে,
তখন অনেকে হয়তো জানো যারা গেছো যে টুমলিংয়ে অনেক সময় নাইট স্টে করে। মানে দুটো মেন জায়গা রয়েছে, একটা টংলু আর টুমলিং। তো টংলু যে জায়গাটা সেটা হচ্ছে অতটা কিন্তু মানে মানে হাইলি রেটেড নয়, বাট একটু অফবিট, বাট দারুণ লাগলো আমার। আমরা টংলুতেই ছিলাম, আমাদের আগের থেকেই বলে দেওয়া হয়েছিল, অনেকের কাছ থেকে সাজেশনও নিয়েছিলাম যে টুমলিংয়ে থাকবে না, টুমলিংটা বলবে ড্রাইভার বা অন্য কেউ যে টুমলিংয়ে থাকো, অনেক হোমস্টে আছে সেখানে, এবং টুমলিংটা নেপালের মধ্যে তোমরা থাকতে পারবে। বাট অ্যাকচুয়ালি টুমলিংয়ে থেকে লাভ নেই, কেন কি টুমলিংয়ে থাকলেও তোমাদেরকে সকালবেলা আবার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সানরাইজ দেখতে টংলুতেই আসতে হবে, কেন কি টংলু থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ একটা সানরাইজ দেখা যায়। তো যাই হোক, আমরা 2 nights 3 days-এর মধ্যে 1 night আমরা টংলুতে ছিলাম, যেটা ইন্ডিয়ার মধ্যেই পড়ে, এবং টংলুতে থাকার পর 2nd night আমরা সান্দাকফুতে ছিলাম, একটা সানরাইজ হোটেল বলে একটা হোটেলে, যেটা একমাত্র হোটেল সান্দাকফুর এবং বেস্ট ইন ক্লাস। মানে তোমরা বুঝতে পারবে অবশ্যই যখন তোমরা যাবে সান্দাকফুতে। দিয়ে আমরা সান্দাকফু সাইট সিইং করে বেরিয়ে আসি। সান্দাকফু থেকে নেক্সট আমরা 13 তারিখ নাগাদ আমরা যাই পেলিং। পেলিংয়েও আমাদের 2 nights-এর স্টে ছিল। ফার্স্ট নাইটে আমরা জাস্ট পৌঁছোই, সেকেন্ড নাইটে আমরা সেকেন্ড ডেতে পেলিংয়ে সাইট সিইং করি, লোকাল সাইট সিইং। পেলিং থেকে গ্যাংটক যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ি 15 তারিখে। মানে ফার্স্ট নাইট নর্মাল স্টে ছিল, সেকেন্ড নাইটে আমরা লোকাল সাইট সিইং করলাম পেলিংয়ে। 14th আর 15th আমরা বেরিয়ে গেলাম পেলিং টু গ্যাংটক, যেখানে রাস্তায় আমরা দুটো টপ স্পট দেখলাম, একটা হচ্ছে বুদ্ধ পার্ক আর সঙ্গে আমরা দেখলাম হচ্ছে চারধাম, যেটা খুব সুন্দর। পেলিংয়ে তোমরা আমার ভিডিও দেখলে জানতে পারবে, আগের ভিডিওগুলো, যে পেলিংয়ের চারধাম। আর তার আগের দিন আমরা অবশ্য লোকাল সাইট সিইংয়ে স্কাই ওয়াকটাও দেখেছিলাম, সেটাও অসাধারণ। তো অসাধারণ কারুকার্য, তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ব্লগগুলো। তো তারপর পেলিং থেকে আমরা গ্যাংটক চলে আসি 15 তারিখে। গ্যাংটকে আমাদের 2 night স্টে ছিল। ফার্স্ট নাইটে জাস্ট এসে পৌঁছোই, সেকেন্ড নাইটে আমাদের লোকাল সাইট সিইং করি। যে লোকাল সাইট সিইংয়ে আমরা গ্যাংটকের লোকাল 7টা থেকে 8টা পয়েন্ট দেখলাম, যেগুলো গণেশ টক, হনুমান টক, রোপওয়েতেও আমরা চড়েছি গ্যাংটকের। একটা হাই অ্যালটিটিউড থেকে তোমরা দেখতে পাবে পুরো গ্যাংটকের শহরটাকে। লাস্টে আমরা এমজি মার্গে গিয়েও কিছু সুন্দর ফুডও ট্রাই করি, যেটাও আমার ব্লগে রয়েছে। আর নেক্সট আমরা 17 তারিখে বেরিয়ে যাই গ্যাংটক টু নাথুলা ভায়া চাঙ্গু লেক অ্যান্ড বাবা মন্দির। বাবা মন্দির নতুন পুরনো দুটোই দেখি আমরা সেখানে গিয়ে, এবং নাথুলা পাসও অসাধারণ ঠান্ডা ছিল। মানে নভেম্বরের 15 তারিখে বুঝতেই পারছো, মানে মিড নভেম্বর, তাপমাত্রা প্রায় -2-3 ছিল এরকম। স্নোফল হয়নি, বাট দারুণ একটা এক্সপিরিয়েন্স। পুরো ব্রিথিং প্রবলেম হচ্ছিল, টিপসও কিছু দিয়েছি ওইখানে, ওই ভিডিওটা তোমরা দেখতে পারো যাতে তোমাদের ব্রিথিং প্রবলেম না হয়। আর নেক্সট আমরা ওই নাথুলা পাস থেকে আমরা বেরিয়ে যাই জুলুকের পথে, আর সেদিনকে রাতে আমরা জুলুক পৌঁছোই। নেক্সট ডে মানে আজকে সকালবেলায় আমরা জুলুক সাইট সিইং করি। দিয়ে এই জুলুক সাইট সিইংয়ের মধ্যে একটা জিগজ্যাগ রোড রয়েছে, যেটা আমি কালকেও দেখেছিলাম তোমাদেরকে, মানে আমার প্রিভিয়াস ব্লগে আছে, যেটাতে নাথুলা পাস আমি দেখিয়েছি। আর আজকের ব্লগটায় রয়েছে জুলুকের সাইট সিইং, যেটার মধ্যেও কিছু মেঘের মানে ফগের আমি বলবো কারণে আমরা দেখতে পাইনি, তাছাড়া অসাধারণ সেই ভিউটাও আমরা কিন্তু পেয়েছি। তো যাই হোক, জুলুক থেকে আমরা ব্যাক করে চলে আসি নিউ জলপাইগুড়ি। আজকে রাত্রি 7:45 আমাদের ট্রেন ছিল। তো জুলুক থেকে আমরা ব্যাক করে এনজেপি আসি, পৌঁছোই ওই 6:30 নাগাদ। দিয়ে 7:30টার সময় আমাদের ট্রেন ছিল। তো এই টোটাল জার্নিটা তোমাদেরকে আমি জানালাম যে কিভাবে আমরা টোটাল ট্যুরটা কভার করলাম। প্রায় 10 nights-এর ট্যুর, বাট এটা একটা প্ল্যানও তোমাদেরকে বলা হলো, যে এই প্ল্যানটা তোমরা চাইলে ফলো করতে পারো এবং তোমাদের আশা করি সুবিধেই হবে। যদি এরকম টাইপের একটা প্ল্যান বানাতে চাও, যেটার মধ্যে 10 নাইটের মধ্যে তোমরা দার্জিলিং, সান্দাকফু, পেলিং, গ্যাংটক, ইভেন নাথুলা, লাস্টে জুলুকও, মানে সব কিছুই তোমরা কভার করতে পারবে মাত্র 10 nights-এর মধ্যেই। তো চলো ঘুমিয়ে যাই, গুড নাইট। ঘড়িতে বাজে সকাল 5:30, আর আমরা এখন নেমে গেছি শিয়ালদা স্টেশনে। একদম বিফোর টাইমই 5:40 এটা টাইম রয়েছে শিয়ালদায়, বাট তার আগেই কিন্তু ট্রেনটা নামিয়ে দিয়েছে। জার্নিটা এরপর এখানে এন্ড করবো, কেন কি এরপর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। 10 দিন পর প্রায় বাড়ি যাচ্ছি। 9 তারিখে বেরিয়েছিলাম, আজকে 19 তারিখ সকাল। তো এখানে এই ভিডিওটা শেষ করব। বাই বাই, টেক কেয়ার, টাটা।